জঙ্গি শাবকরা, জঙ্গি মাস্টার মাইন্ডরা 5ই আগস্টের পরে পল্টি দিল। আরো হাস্যকর লাগে কখন জানেন, এই বাছুর, জঙ্গি বাছুর গুলো যখন বিএনপি কে বলে যে 16 বছর কোথায় ছিলেন, আমরা সরকার পতন ঘটিয়েছি, অথচ এই জঙ্গি বাছুর গুলো তো কোথাও কখনো নিজেদের পরিচয় দেয়নি। যেমন ধরুন, তারা বলে যে এটা অভ্যুত্থান, এটা গণতান্ত্রিক আন্দোলন। আরে ভাই, চ্যালেঞ্জ করলাম আপনার মাধ্যমে আমি, ওরা 5ই আগস্টের আগে কোথাও একবার বলছে কিনা এটা গণতন্ত্র আন্দোলন? তারা বলেছিল এটা কোটা সংস্কার আন্দোলন, এটা একটা রাজনৈতিক মুভমেন্ট। অর্থাৎ তারা এত ভীতু, এত কাপুরুষ, এত মুনাফেক, এত ভণ্ড, এত সৎ, এত প্রতারক, এত প্রবঞ্চক ছিল যে নিজেদের অস্তিত্বটাও ঘোষণা দিতে পারেনি। 5ই আগস্টের পরে মব সম্রাট ইউনূস বাংলাদেশকে যে একটা মানে হাবিয়া দুজকে পৌঁছে দিয়েছিল। যখন 12ই ফেব্রুয়ারি নির্বাচন হলো, তখন বাংলাদেশের মানুষের বড় একটি অংশ প্রত্যাশা করেছিল অন্তত একটি নির্বাচনের মাধ্যমে যে সরকার ক্ষমতা আসছে। নির্বাচনটা নিয়ে অনেক বিতর্ক আছে, বাংলাদেশের সব নির্বাচন নিয়ে কম বেশি বিতর্ক আছে, এবং যারা আওয়ামী লীগের নির্বাচন নিয়ে আপনার বিতর্কের উৎসব করতেন, মৎসব করতেন, তাদের বিবেচনায়ও এই নির্বাচন কেমন হয়েছে, অবশ্যই ভালো হয়নি তাদের বিবেচনায়। তো তবু বিএনপি একটা নির্বাচনী প্রক্রিয়া যেহেতু ক্ষমতায় এসছে, আবার বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, যিনি একসময় ছাত্র রাজনীতি করতেন, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার দিনই ঘোষণা করেছিলেন যে আজ থেকে মব কালচার বন্ধ। তো এখন আপনি যে ঘটনাগুলো আজকে বললেন, যে কুষ্টিয়াতে একজন পীরকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, মিরপুরে একজনকে মানে রাস্তায় পিটিয়ে মেরে ফেলা হয়েছে, একটু আগে দেখলাম যে কুমিল্লাতে স্বেচ্ছাসেবক লীগের একজন নেতাকে টাকার দাবিতে মারছে এবং 5 লক্ষ টাকা বলে ছেড়ে দিলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। এগুলো সবই মব কালচারের, ইউনুসিয়াম মব কালচারের ধারাবাহিকতা। তাহলে প্রশ্ন আসে, তাহলে কি সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যিনি বলেছেন, এটা কি কথার কথা নাকি প্রতারণা মানুষকে, নাকি উনি পারছেন না, কোনটা? এই সব মিলিয়ে বাংলাদেশ ভালো নেই, এবং যেই বৈশ্বিক বাস্তবতা এবং সেই বাস্তবতা উপলব্ধি করতে না পারা, সে বাস্তবতাকে অস্বীকার করার প্রচেষ্টা, সেটি এই অবস্থাকে আরো খারাপের দিকে নিয়ে যাবে। সে বাস্তবতাকে অস্বীকার করার প্রবণতা কেন বলছি? দেখুন, আমার যদি ক্যান্সার হয়ে থাকে, আমি যদি বলি আমার কোন রোগী হয়নি, আমি যদি ডাক্তারের কাছে না যাই, ধীরে ধীরে ক্যান্সারের জীবাণু আমার পুরো শরীরে ছড়িয়ে যাবে। কিন্তু আমার ক্যান্সার হয়েছে এটা জানার পরে আমি যদি ট্রিটমেন্ট নিতে পারি, একদম প্রাথমিকভাবে মানুষ সুস্থ হতে পারে। ইভেন মাঝামাঝি পর্যায়ে গেলে যদি সেটা তার মধ্যে ট্রিটমেন্ট নেওয়ার চিন্তা থাকে, ভালো ডাক্তারের কাছে পৌঁছায়, তাহলে কিন্তু সুস্থ হওয়ার চিন্তা থাকে। এই সরকারটা কোথায়? দেখুন, গত 3 দিন আগে তারা একদম সংবিধান পরিপন্থী একটা আইন করলো সংসদে, আওয়ামী লীগ নিষিদ্ধের রাজনীতি, যেটা নিয়ে আমি একটু শঙ্কিত না, কারণ আমি জানি যে আওয়ামী লীগ কোনো আইনের শৃঙ্খলে বা অধ্যাদেশের মাধ্যমে জন্ম নেয়নি। আওয়ামী লীগ ক্ষমতাকে চ্যালেঞ্জ করে সাধারণ মানুষকে সাথে নিয়ে একটা রাজনৈতিক দল হিসেবে গড়ে উঠেছিল। তো সে দলকে কোনো আইনের শৃঙ্খলে আটকে রাখা যাবে না। তো এটা জন্য আমি চিন্তিত না। কিন্তু আমি বলছি কথাটা এই কারণেই, আপনি বিএনপির সিনিয়র নেতাদের বক্তব্য শুনুন। জনাব মির্জা ফখরুল আলমগীর সাহেব তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে বিএনপি কোন রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে না। যিনি আজকে প্রধানমন্ত্রী, তিনিও বলেছিলেন যে এটা জনগণ সিদ্ধান্ত নেবে, আমরা কোনো সিদ্ধান্ত নিব না। আবার আইনমন্ত্রী তিনি আসাদ সাহেব আরো ক্লিয়ারলি বলেছিলেন, কিন্তু সালাউদ্দিন সাহেব বলেছিলেন, কিন্তু তারাই পার্লামেন্টে সেই বিলটা পাশ করালো। তার মানে কি, তারা তাহলে কি নির্বাচনের আগে আওয়ামী মনোভাবাপন্ন মানুষকে প্রতারণা করে ভোট নেওয়ার জন্য এই কাজটা করেছিলেন? যেই প্রতারণাটা 5ই আগস্টের আগে এই জঙ্গি শাবকরা করেছিল, আপনার মনে থাকার কথা, এই জঙ্গি শাবকরাই 5ই আগস্টের আগে স্লোগান দিয়েছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। এবং তারা বঙ্গবন্ধুর সাথে মার্চের ভাষণের কিছু অংশ বাঁধিয়েছিল, যেমন সংখ্যায় সে একজনও যদি হয় তার ন্যায্য কথা আমরা মেনে নিব। কিন্তু এই
বড় একটা অংশ ছিল আওয়ামী লীগের লুঙ্গির তলে, ছাত্রলীগের লুঙ্গির তলে, আবার কেউ কেউ বিএনপির লুঙ্গির তলে। তো যারা নিজের পরিচয় দেওয়ার মতো সৎসাহস নেই, মোনাফেক কিন্তু কখনো নিজের পরিচয় দিতে পারে না, ইমানদার মানুষ সবসময় নিজের পরিচয় দেয়। যেমন ধরুন আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো, কোথায়? পার্লামেন্টে আইন করে। নিষিদ্ধের পরে আমি বিভিন্ন জরিপে দেখলাম সোশ্যাল মিডিয়ায় প্রায় 5 কোটির উপরে মানুষ আপনার তাদের প্রোফাইল পিকচার চেঞ্জ করেছে আমি আওয়ামী লীগ দিই, অথচ তারা কোন লেভেলের আওয়ামী লীগের অনেকে নেতাও নয়। আমি একজন কূটনীতিককে দেখলাম 3 বছর যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে, আমি আওয়ামী লীগ জয়েন করলাম, সাবেক কূটনীতিক। আমি আরো এমন অনেক আমার কাছে ব্যক্তিগতভাবে ফোন করেছে। গতকাল আমাকে একজন ফোন করেছে, দেখুন আমি কোনোদিন আওয়ামী লীগ করতাম না, আমি একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করতাম, আমার মনে হচ্ছে এখন আমি আওয়ামী লীগ করবো, আমার মন টানতেছে। তো এই যে এইটাই হচ্ছে আওয়ামী লীগের শক্তি, এটা হচ্ছে আদর্শের শক্তি, এটা হচ্ছে ইমানের শক্তি। তো যেটা বলছিলাম, তো আমি আবার আরেক জায়গায় চলে আসছি, যে তাহলে এই যে বিএনপির মানে এই আপনার জঙ্গি শাবকদের মতো, বাছুরদের মতো, তারা যেমন 5ই আগস্ট আগে প্রতারণা করেছে, তাহলে কি নির্বাচনের আগে বিএনপির বক্তব্যটা প্রতারণা ছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয় নিয়ে? ঠিক একইভাবে আজকে আপনি যে ঘটনাগুলো বললেন, মব কালচার, যেমন আজকে প্রথম আলোতে একটা প্রতিবেদন এসেছে, সেখানে বলা হয়েছে যে মব কালচারের বিচার না হওয়ার কারণে এটা বাড়ছে। তো বিএনপি আজকে 2 মাস হলো ক্ষমতা এসছে, কাল 2 দিন পরে 2 মাস বরাবর হবে। ওরা কোথাও একজন মব সৃষ্টিকারীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক কিছু দিয়েছে? ওরা এসবে নাই। আমি যেটা বলছিলাম যে আপনাকে সমস্যাগুলো কি হবে, ভবিষ্যৎটা সমাধানটা কোথায়? যেমন দেখুন, আমি সপ্তাহ 2 আগে একটা পত্রিকায় পড়লাম যে কানাডার জ্বালানি মন্ত্রী বলছেন যে বিশ্ব ইতিহাসের ভয়াবহতম তেল সংকটে আছে, অথচ কানাডার কোন পেট্রোল পাম্পে তেলের জন্য গাড়ির লম্বা লাইন নেই। আর বাংলাদেশের পত্রিকা, মানে আমি সোশ্যাল মিডিয়ার কথা বলছি না, পত্রিকার পাতা খুললে আপনি দেখবেন মাইল পর মাইল লম্বা গাড়ির সারি, কেন? তেলের জন্য। ইভেন ক্লান্তিতে অবস্থা এমন হয়ে গিয়েছে, মোটরসাইকেলে মানুষ ঘুমিয়ে পড়ছে। গতকাল একজনের ইন্টারভিউ করলাম মেইন স্ট্রিম মিডিয়ায়, যে আমি রাত থেকে দাঁড়িয়েছি, এখন ভোর 4টা বাজে, এখনো আসেনি, সম্ভবত হয়তো আশা করতেছি 6টার দিকে আমি তেল পাবো। তাহলে সারা রাত জেগে থেকে একজন ড্রাইভার, উনি যদি তেল পান সকাল 6টায়, এবং সে যদি গাড়ি চালায়, অ্যাক্সিডেন্ট কি হবে না? ঘুমের কি দরকার নেই মানুষের? এই যে আপনার গত 1 মাসে 3 শতাধিক মানুষ মারা গেল সড়ক দুর্ঘটনায়, কোন বিকার আছে? আবার গলা ফাটিয়ে যোগাযোগ মন্ত্রী বলছেন কোন পাম্পে তেল পান নাই আমাকে বলেন, সব পাম্পে তেল আছে। হ্যাঁ, আবার সরকারের মন্ত্রীরা, জ্বালানি মন্ত্রীরা সমস্যারও বলছে তেলের কোনো সংকট নেই। এই যে সত্যকে গোপন করা, সমস্যাকে আড়াল করে মানুষের ধোঁকা দেওয়ার চেষ্টা, এই প্রচেষ্টা কিন্তু যারা করে তাদের জন্য ক্ষতিকর, সামগ্রিকভাবে পুরো দেশের জন্য ক্ষতিকর। আপনি হামে ইতিমধ্যে কয়েকশত শিশু মারা গেল, কি বললো? মানে উনি একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, উনি একসময় লেফট রাজনীতি করতেন, পরে জনাব মান্নান ভূঁইয়ার সাথে উনি বিএনপিতে এসছেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, বয়স প্রায় 90-এর কাছাকাছি। আমি জানি না বয়সের কারণে ওনার বিভ্রম হলো কিনা। উনি বলছেন 8 বছর যাবৎ হামের টিকা দেওয়া হচ্ছে না। ওকে গুড, তো 8 বছর যাবৎ যদি হামের টিকা দেওয়া না হয়, তাহলে তো মারা যাবে 9 বছরের শিশু, 1 থেকে 2 বছরের শিশুরা মারা যাচ্ছে না। তো যেখানে মব সম্রাট ইউনূসের আপনার স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান আর একজন জয়েন্ট সেক্রেটারি পত্রিকায় ইন্টারভিউ দিয়ে বলেছেন যে আমরা যখন তার কাছে হামিদ টিকা কেনার প্রস্তাব দিলাম, উনি রাজি হলেন না। কেন রাজি হলেন সে ব্যাখ্যা আছে কোথাও? সেজন্য তাকে কোনো আইনি নোটিশ দেওয়া হয়েছে? দেওয়া হচ্ছে না। তাহলে আপনি এই সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন? এই জন্য বলছি যে, এবং এরকম অসংখ্য উদাহরণ, কয়টা দিব? তারা শুধু ব্যস্ত একটা জায়গায়, মানে আপনার তেল নাই, গ্যাস নাই, শত গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, স্পিনিং মিল বন্ধ হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে যাচ্ছে। জাতিসংঘ বলেছে আগামী 2 মাসে 10 লক্ষাধিক মানুষ দারিদ্র সীমার, চরম দারিদ্র সীমার নিচে চলে আসবে। আচ্ছা, এদেরকে নিয়ে কোনো ভাবনা আছে?
আই হ্যাভ এ প্ল্যান। কি প্ল্যান? আমি 50 কোটি গাছ লাগাবো। ক বছরে? 5 বছরে। প্রতিদিন কত লাগাইতে হবে? 2,73,00,000। অলরেডি 2 মাস চলে গেছে, একটাও লাগান না গেছে। আচ্ছা, আই হ্যাভ এ প্ল্যান। কি করতে হবে? 20,000 কিলোমিটার খাল খনন করতে হবে। দ্যাটস গুড। কেন করতে হবে? উৎপাদন বাড়ানোর জন্য। আচ্ছা, 77 সালের প্রজেক্ট, 2026, 49 বছর পরে, 48 বছর পরে এসে মানুষ খাল কেটে কি উৎপাদন বাড়ায়? আধুনিক বিশ্ব কি তাই বলে? বিজ্ঞান প্রযুক্তি কি তাই বলে? উনি বলছেন যে মাত্র 16-17% ঢাকা সিটির মানুষ মেট্রো রেলে চলে, এটার কোনো প্রয়োজন ছিল না। ভেরি গুড। তো ভাই, বাংলাদেশ বিমান, সেখানে তো 0.001% মানুষের চলে না, তো বন্ধ করে দেন। মানে এই যে প্রয়োজনীয়তাটা উপলব্ধি যার করার ক্ষমতা নেই, প্রয়োজনীয়তা, হোয়াট আই হ্যাভ টু ডু। কেন মেট্রো রেল, কেন মানে বিমান, হ্যাঁ, উড়োজাহাজ, কেন পাতাল রেল, কেন আপনার নর্মাল কি বলে সরকারি পরিবহন। এই আপনি অক্সফোর্ড ইউনিভার্সিটি, সেখানে কি লন্ডনের বা ইংল্যান্ডের 1% স্টুডেন্ট চান্স পায়? বন্ধ করে দেন তাহলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের 1% স্টুডেন্ট চান্স পায়, তাহলে বন্ধ করে দেন। তো আপনার এই যে আই হ্যাভ আ প্ল্যান, আপনার সেই প্ল্যান দিয়ে রাশেদ আপনি বলেন এই সংকট মুক্তির সম্ভাবনা তো মানে সম্ভাবনার বা আলো দেখার তো প্রশ্ন আসে না, বরং এই সংকট গভীর থেকে গভীর হবে। কিন্তু তাদের সেই নিয়ে কোনো ভাবনা নেই। কেন ভাবনা নেই? রোম যখন জ্বলে নীরু তখন বাঁশি বাজায়। তিনি সিনেমা দেখছেন, সিনেমা দেখা ভাব। আই অ্যাপ্রিশিয়েট ইট রিয়েলি ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। আই এম সেইং এই কালচারটা, আমাদের সাংস্কৃতিক বিনোদনটাকে স্ট্রং করা দরকার। কিন্তু কোন টাইমে আমি দেখব? যখন ইতিমধ্যে শতাধিক শিশু হামের টিকার অভাবে মারা গিয়েছে, সংকটে ভাসছে বাংলাদেশ, আর ব্যস্ত কিসে? জুলাই যোদ্ধাদের অর্থাৎ জুলাই জঙ্গিদের নিরাপত্তা বিধানে। হ্যাঁ, বিধানে। আচ্ছা, ইন্ডেমনিটি কেন করা হচ্ছে? কারণ ওরা এই যে বলছে যে ওরা কোনো অন্যায় করেনি। অন্যায় যদি না করে তাহলে ইন্ডেমনিটি কেন? মানে আমরা এই খুনগুলা করে, এই ইন্ডেমনিটি স্পষ্ট করে যে আমরা এই খুনগুলা করেছি, আমরা পুলিশকে খুন করেছি, আমরা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছি, আমরা আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা করেছি, এই জন্য আমাদের ইন্ডেমনিটি দিতে হবে। কারণ এগুলো করে আমরা আওয়ামী লীগের পতন ঘটিয়েছি, আমরা বিএনপিকে ক্ষমতা নিয়ে আসছি, আমরা জামাতকে ক্ষমতায় প্রায় নিয়ে আসছি। এই কারণে আমাদের ইন্ডেমনিটি দিতে হবে, কারণ আমরা দেখুন না করলে তোমরা হইতো না। অর্থাৎ এই ইন্ডেমনিটির মাধ্যমেই এই আপনার জঙ্গি শাবক, জঙ্গি মাস্টার মাইন্ডরা একটা প্রমাণ রেখে দিল যে আমরা এই খুন করেছি। কিন্তু আচ্ছা, ইন্ডেমনিটি দিয়ে কি বঙ্গবন্ধুর খুনিদের বিচার রহিত করতে পেরেছে? জিয়া রহমান ক্ষমতায় এসে 75 সালের পরে 11,500 রাজাকার যারা কারাগারে বন্দী ছিল তাদেরকে ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে কি রাজাকারদের বা যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে পেরেছে? ভবিষ্যতেও পারবো না। এবং ওরা কেন এটা বন্ধ করতে চায়? ওরা কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়? কারণ আওয়ামী লীগ থাকলে মুক্তিযুদ্ধ থাকবে, আওয়ামী লীগ থাকলে বঙ্গবন্ধু থাকবে। তাহলে বঙ্গবন্ধু আর মুক্তিযুদ্ধ থাকলে এখানে তারা যতই মিথ্যা দাবি করুক, যতই ইতিহাস বিকৃতি করুক, এগুলো হালে পানি পাবে না। যতই তারা বলুক যে 71-এর রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ হয়েছিল, জিয়া রহমান অনেকদিন যাবৎ মুক্তিযুদ্ধ স্বাধীনতা নিয়ে পরিকল্পনা করেছিলেন। যদিও বা কবরও যদি জিয়া রহমান তার ছেলের এই দাবিটা শোনেন, উনি বোধহয় ওখানে লজ্জায় মরে যাবেন যে বাবা তুই আমারে মরার পরে শান্তি দিচ্ছিস না কেন? মরার আগেও তোর কাছে আমি শান্তি পাইনি, পড়াশোনা ঠিক মতো করিসনি, রেড টিসি পেয়েছিলি, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে পড়াশোনা শেষ করতে পারিসনি, অতৃপ্তি ছিল নিশ্চয়ই। মরার পরে সে অশান্তিতে থাকবে। যে যদি খবর তার খবরটা পৌঁছাই যে বলা হচ্ছে উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, উনি বাংলাদেশের প্রথম বৈধ রাষ্ট্রপতি। আচ্ছা, তাহলে আমি একটা কথা বলি যে 71-এর রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ। আমি এটা মানে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি 26শে মার্চ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তারপরে তিনি লিখেছেন একই সাথে
একাত্তরের এই ক্র্যাকডাউন মোকাবেলা করতে রাজনৈতিক নেতৃত্ব কেন ব্যর্থ হলো এটা নিয়ে গবেষণা করা দরকার। এই লাইনটার মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন একাত্তরের রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ। একাত্তরের রাজনীতি মানে বঙ্গবন্ধু ব্যর্থ। আমি ওনাকে প্রশ্ন করতে চাই, প্রশ্ন না, ওনাকে আমি জানিয়ে দিতে চাই স্পষ্ট করে, একাত্তরের রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ হলে 25শে মার্চের এই ভয়াবহ ক্র্যাকডাউনের পরে মাত্র 15 দিনের মধ্যে বাংলাদেশের মাটিতে, তখন তো পূর্ব পাকিস্তান, স্বাধীন মুজিবনগর সরকার গঠিত হতো না। একাত্তরের রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ হলে এই মুজিবনগর সরকারের মাধ্যমে এত সুবিন্যস্ত ভাবে পুরা বাংলাদেশকে 11টি সেক্টরে বিভক্ত করে এই অসাধারণ যুদ্ধ পরিচালনার মাধ্যমে মাত্র 9 মাসে পাকিস্তানিদেরকে পরাজিত করা সম্ভব হতো না। একাত্তরের রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ হলে এই যে বিএনপি নেতারা দাবি করেন বিএনপি মুক্তিযোদ্ধার দল, জিয়া রহমান উনি মুক্তিযোদ্ধা হতে পারতেন না। একাত্তর রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ হলে তার কর্মীরা যে গৌরবের সাথে দাবি করেন জিয়া রহমান বীরোত্তম, উনি বীরোত্তম হতে পারতেন না। তারা যে দাবি করেন উনি সেক্টর কমান্ডার, সবই সত্য, উনি সেক্টর কমান্ডার হতে পারতেন না। একাত্তরের মুক্তিযুদ্ধে যদি ওনার বড় কোনো ভূমিকা থাকতো তাহলে উনি মুক্তিবাহিনীর প্রধান হতেন। উনি মুক্তিবাহিনীর অধীনে সেক্টর কমান্ডার হতেন না। মীমাংসিত। আজকে আপনি এখানে এসে এগুলোকে চাইলেই আপনি মুছে ফেলতে পারবেন না। এই মুক্তিযুদ্ধের এই প্রক্রিয়ায় জিয়া রহমানের যেমন ভূমিকা গৌরবের, আবার একই সাথে 75-এর পরে উনি বন্দুকের নলের মুখে ক্ষমতা নিলেন বিচারপতি সায়েমকে হটিয়ে, যেটি বিচারপতি সায়েম বঙ্গভবনের শেষ দিনগুলো এই বইতে লিখেছিলেন এবং সেই বইটি পরে বিএনপি বাজেয়াপ্ত করেছিল কিভাবে তার কাছে ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। এবং ক্ষমতা কেড়ে নেওয়ার পরে তিনি সেই ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য কুখ্যাত গোলাম আজমকে পাকিস্তান থেকে দেশে এনে সমস্ত যুদ্ধ অপরাধীদেরকে যেভাবে রাজনৈতিকভাবে পৃষ্ঠপোষকতা দিলেন, মন্ত্রী করলেন, এই জন্য মুক্তিযুদ্ধের চেতনার যেই ক্ষতি জিয়া রহমান করেছে সেই ক্ষতি জামাত, আলবদর, রাজাকার সবার মিলেও কিন্তু করতে পারেনি। এটাও কিন্তু ইতিহাসে মীমাংসিত সত্য। আমি এটা আওয়ামী লীগের নেতা হিসেবে বলছি না, আমি তাকে ছেলেও করতে চাই মুক্তিযোদ্ধা হিসাবে। আমার মনে হয় আপনার একটা কথা জিজ্ঞেস করতেন যে 71-এর যারা যুদ্ধ করেছে বা যেসব রাজনৈতিক নেতারা যারা ছিলেন ওনাদের সিদ্ধান্ত যদি ভুল hইতো তাহলে তো ওনার বাবা রাষ্ট্রপতি হতেন না, ওনার মা প্রধানমন্ত্রী। এটা তো পরের বিষয়, আমি রাষ্ট্রপতি হওয়া বা এগুলো তো অনেক পরের বিষয়। 71-এর রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ হয়ে তোমার বাবা মুক্তিযুদ্ধ হতে পারতেন না, কারণ মুক্তিযুদ্ধ হতো না। আমি আপনাকে একটা বলি, লিডারশিপের কথা বলি। এই যে বলা হচ্ছে শেখ মুজিব আত্মসমর্পণ করেছিলেন, আমি এই কথাটা অনেকদিন আগে থেকে বলছি, প্রায় 15-20 বছর আগে থেকে, কিন্তু আমরা তো ছোট মানুষ, এগুলো মানুষের কাছে যায় না। আত্মসমর্পণ এবং গ্রেপ্তার পার্থক্য আছে। পার্থক্যটা কি বলি আপনারা অনেকেই জানেন। আত্মসমর্পণ মানে আগের দাবি থেকে সরে আসা। যেমন উদাহরণ দিলে বুঝবেন, 98 সালে পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি হলো শান্তি বাহিনীর সাথে। এর আগে শান্তি বাহিনী অস্ত্র হাতে যুদ্ধ করেছিল, শান্তি চুক্তির মাধ্যমে অস্ত্র সারেন্ডার করে স্বাভাবিক জীবনে ফেরত আসে। এটা হচ্ছে আত্মসমর্পণ। যেমন স্বাধীন আসাম আন্দোলনের অন্যতম প্রবক্তা পরেশ বড়ুয়া স্বাধীন আসামের দাবিতে লড়াই সংগ্রাম করেছে সশস্ত্র ভাবে। একটা পর্যায়ে গিয়ে ভারতের কাছে সে সারেন্ডার করে এখন উনি ভারতের স্বাভাবিক জীবন যাপন করছেন। সে বলছে আমার স্বাধীন আসাম দরকার নেই। এটা হচ্ছে আত্মসমর্পণ। আত্মসমর্পণ মানে 71 সালে 16 ডিসেম্বর 93,000 পাকিস্তানি সৈন্য সমস্ত অস্ত্র সহ ফেলে দিয়ে বলছে আমি যুদ্ধ করবো না, তোমার সাথে পারবো না, আমার অবস্থান আমি সরে আসলাম, আমাকে নিরাপদে দেশে পাঠাও। ওটা হচ্ছে আত্মসমর্পণ। 71-এ বঙ্গবন্ধু যদি আত্মসমর্পণ করতেন মুক্তিযুদ্ধ হতো না। 71-এ বঙ্গবন্ধু আত্মসমর্পণ করলে মুজিবনগর সরকার হতো না। জিয়া যদি রিভোল্ট করতেন, জিয়া যদি নেতা হতেন, তাহলে জিয়ানগর সরকার হইত, জিয়া সরকার প্রধান হতেন। এখন তো ধরেন অনেক পাগলদের দাবি করে আই এম দ্য সুপ্রিম কমান্ডার, দাবি করলে তো হবে না।
এবং 71-এ স্বাধীনতা ঘোষণা করার লেজিটিমেটেড অধিকার ছিল একমাত্র বঙ্গবন্ধুর, কারণ তিনি পূর্ব বাংলার মেজরিটি পার্টির নেতা, মানুষ তাকে সে অধিকার দিয়েছিল। আর আপনাকে কথা বলি, আপনি নেতা হলে, রায় পেলে, মানুষ পক্ষে থাকলে কিন্তু স্বাধীনতা আনতে পারবেন না। আপনার মনে থাকার কথা, স্পেনের কাতালোনিয়ার মানুষ তারা স্বাধীনতার দাবিতে আন্দোলন করেছিল, তখন সরকার গণভোট দিল স্বাধীনতার দাবিতে গণভোট। তারা খেয়াল করবেন, স্পেনের কাতালোনিয়ায় স্বাধীনতার দাবিতে গণভোট হবে, এবং স্বাধীনতার দাবির পক্ষে তাদের প্রধান নেতার নাম হচ্ছে কার্লোস পুইগডেমন্ট। সেই নির্বাচনে কার্লোস পুইগডেমন্ট বিপুল ভোটে বিজয়ী হলো। আইডন অফ হিস্ট্রি কি জানেন? সেই কার্লোস পুইগডেমন্ট স্বাধীনতার দাবিতে রায় পাবার পরেও কাতালোনবাসীকে নেতৃত্বের অদূরদর্শিতার কারণে স্বাধীনতা তো দিতেই পারেনি, এখনো কার্লোস পুইগডেমন্ট আমৃত্যু কারাদণ্ড নিয়ে কারাগারে। এখন আপনি বাংলাদেশে চলে আসেন, 70 সালের নির্বাচন। 70-এর নির্বাচন হয়েছিল স্বাধিকারের দাবিতে, স্বাধীনতার দাবিতে না। 70-এ বঙ্গবন্ধু স্বাধিকারের দাবিতে গণরায় পেলেন 169 আসনের মধ্যে 167 আসন। সেই স্বাধিকারের দাবিতে প্রাপ্ত গণরায়কে তিনি তার দূরদর্শিতা দিয়ে, নেতৃত্ব দিয়ে, যোগ্যতা দিয়ে, মেধা দিয়ে, মনন দিয়ে পুরো জাতিকে তৈরি করে 9 মাসের একটি সশস্ত্র যুদ্ধের মাধ্যমে তিনি স্বাধীনতা উপহার দিলেন। এবং বলি আপনাকে, 7 মার্চের ভাষণটা এবার সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। তার আগে কি বলছে? আমি যদি হুকুম দিবেন নাও পারি। কেন তিনি এটা বলছেন? তিনি তার দূরদর্শিতা দিয়ে উপলব্ধি করতে পেরেছিলেন, হয়তো আমি মরেও যেতে পারি, অথবা আমাকে মেরে ফেলা হতে পারে, অথবা যে কোনো কারণে আমি হুকুম দিবার সুযোগ পাবো না। না পেলে কি হবে? এই যে 23 বছরের সংগ্রাম, এই যে একটা মোহনায় চলে আসলো, একটা যৌক্তিক পরিণতির দিকে চলে আসলো, এটা কি এখানে ভেস্তে যাবে? এর আগে তো স্বাধীনতার দাবিতে আন্দোলন হয়েছে। মাস্টারদা সূর্য সেন, প্রীতলতা ওয়াদ্দাদা, হাজী শরীয়তুল্লাহ, মিসর আলী তিতুমির, আপনার ওয়াহাবি ফারাইজ আন্দোলন, ওয়াহাবি বিদ্রোহ, অনেক কিছু হয়েছে, যৌক্তিক পরিণতি পায়নি। তাহলে এটাও কি সেরকম ভেস্তে যাবে? এটা যেন ভেস্তে না যেতে পারে, এত রক্ত, এত আত্মত্যাগ, এত কান্না, এত সম্ভ্রম কি ভেস্তে যাবে? ভেস্তে যেন যেতে না পারে, সেই কারণেই তিনি বলেছেন, আমি যদি হুকুম দিবেন নাও পারি, তোমাদের যা যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, শত্রুর মোকাবেলা করতে হবে। আমি বলি আপনাকে, পৃথিবীর আর কোন বিপ্লবী নাও, সে হোক মাও সেতুং, হোক চৌ এন লাই, অথবা হোক মোহাম্মদ লেনিন, ফিদেল ক্যাস্ট্রো, অথবা চে গুয়েভারা, ইভেন নেতাজি সুভাষ বসু, যিনি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও, তোমাকে আমি স্বাধীনতা দিতে পারিনি। এরকম সুনির্দিষ্ট যুদ্ধ পরিকল্পনার কথা বলতে পারে নাই, যেটা বঙ্গবন্ধু বলেছে। তো আপনি তাকে চাইলেই কলমের খোঁচায় মুছে দিবেন, হতে পারে না। 21 বছর যেমন এই দেশে লাগাতার বঙ্গবন্ধুকে নিষিদ্ধ করো, তার চুল পরিমাণ তাকে নিচে নামাতে পারেনি, বরং ইউনেস্কো তার সেই ভাষণকে ইতিহাস অমূল্য দলিলের জায়গায় স্থান দিয়েছে। পৃথিবীর বাছা 1000 ভাষণের মধ্যে সেটি সেরা 20টি ভাষণের মধ্যে 3টি ভাষণের জায়গায় চলে এসছে। এখানে আওয়ামী লীগের কারো কোনো ভূমিকা ছিল না। এটা আন্তর্জাতিক গবেষকদের মূল্যায়ন। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, এটা আওয়ামী লীগের জরিপ ছিল না, এটা বিবিসির অনলাইন জরিপ ছিল। সেখানে পশ্চিমবঙ্গের মানুষ অংশগ্রহণ করেছিল, এমন না যে শুধু বাংলাদেশের। এগুলি ইতিহাসের অংশ। এই সত্য আপনি চাইলেই কলমের খোঁচা বুঝতে পারবেন না, আবার আওয়ামী লীগ থাকলে আরো পারবেন না। সেই কারণে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা। বাট আমি নির্দ্বিধায় বলতে চাই, সব ভেস্তে যাবে খড়কুটোর মতো। হ্যাঁ, হয়তো এখন আমাকে অনেকে বলবে, আপনি তো দেশে নেই, আপনি কেন এগুলো বলছেন, আপনি দেশে আছেন, অনেকে বলবে, এখানে বড় বাহিনীও বলবে। আমি বলি, আমরা পলিটিক্সে আছি। পলিটিক্সে না থাকলে 5 তারিখের পর থেকে সোশ্যাল মিডিয়ায় লিখতাম না, নেতাকর্মীদের খবর নিতাম না।
অনলাইনে এসে কথা বলতাম না, পলিটিক্স আছি বলে কথা বলছি। আর আধুনিক বিশ্বে পলিটিক্স থাকার জন্য দেশে থাকতেই হবে, থাকলে ভালো অবশ্যই। যারা আছে দুঃসাহসী, স্যালুট করি, আমাদের তারা প্রেরণা দেয়, শক্তি দেয়, সাহস দেয়, কিন্তু আমরাও আছি তাদের সাথে। তো এই কারণে আওয়ামী লীগের উপরে এই নিষেধাজ্ঞা, যেন এই জায়গাগুলো বন্ধ করা যায়, কিন্তু সম্ভব হবে না, অতীতে হয়নি, ভবিষ্যতে পারবে না ইনশাল্লাহ। তবে আমিন ভাই, আমার মনে হয় আপনারা একটা জায়গায় বিএনপি কে ধন্যবাদ দিতে পারেন। আপনি আমার কথা শুনছেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন? সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, সম্ভবত ওনার ইন্টারনেটের কারণে উনি একটু বাইরে হয়ে গিয়েছেন, উনি আবারই আসছেন। উনি জয়েন্ট হলেই আমরা আবার আপনাদের সাথে নিয়ে আসবো। হ্যাঁ, উনি আবার জয়েন্ট হয়েছেন। উনি আবার প্রবলেম হচ্ছে একসাথে অনেকগুলো ফোন আসছে, তো লাইনটা ডিসকানেক্ট হয়ে যায়, মানে একটা সমস্যার মধ্যে আছে। সরি, এখন শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার, খুব ক্লিয়ার। আমি বলছি আপনারা তো একটা জায়গায় সম্ভবত আপনার বিএনপি কে ধন্যবাদ দিতে পারেন। একটা অপশন আছে, আমি যদি বলি হয়তো আপনি মানবেন কিনা জানি না। আপনার সার সংকটের কথা মনে আছে বিএনপির আমলে? শুধু মনে আছে তা না, না আমি, আপনি যখন বলছেন একটু বলি। যদি বাংলাদেশে কোন আন্দোলনে হত্যাকাণ্ডের জন্য সরকার প্রধানের বিরুদ্ধে হত্যা মামলা হতে পারে, তাহলে সারের দাবিতে পয়সা দিয়ে সার কিনবে, সেই কারণে রাস্তায় নেমে এসেছিল দিনাজপুরের কৃষকরা। 18 জন কৃষককে হত্যা করা হয়েছিল। কই খালেদা জিয়ার বিরুদ্ধে তো আমরা মামলা করিনি। না না, ওই বিষয়টা নিয়ে কানসার্ডে চাঁপাইনবাবগঞ্জের কানসার্ডে বিদ্যুতের দাবিতে রাস্তায় নামানোর কারণে নেমে মিছিল করার কারণে 22 জনকে হত্যা করা হয়েছিল। আমরা ক্ষমতায় আসার পথে খালেদা জিয়ার বিরুদ্ধে হত্যা মামলা করিনি, কারণ আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। ওই জিনিসটা বলছি, তখন কিন্তু বলা হয়েছিল যে আওয়ামী লীগ নেতারা সার স্টক করে রাখার কারণে সারের সংকট হয়েছে। তখন আমরা বলতাম যে আওয়ামী লীগ নেতারা সকাল বিকাল দাঁত মাঝে সার দিয়া, এই জন্য সার সংকট। তবে এই জায়গায় এবার মনে হয় একটু ধন্যবাদ দিতে পারেন যে ওরা এখনো বলে নাই যে আওয়ামী লীগ নেতারা পকেটে করে সব পেট্রোল আর ডিজেল নিয়ে গেছে। না, ওইটা তো আপনি ভালো বলছেন, যে ওইটা নিয়ে ওই যে সাবেক একজন সংসদ সদস্য একটা ইন্টারভিউতে ভালো কথা বলছে, আমার পছন্দ হয়েছে কথাটা। তো যখন পার্লামেন্টে দাঁড়িয়ে দাবি করা হচ্ছিল যে জিয়া আরাফাত এবং তারেক রহমানকে শিশু মুক্তিযোদ্ধা এবং বেগম জিয়াকে প্রথম নারী মুক্তিযোদ্ধা ঘোষণা, তখন একজন সাবেক সংসদ সদস্য বললেন যে ভাই এটা তো অনেক কম বলছে। অন্তপক্ষে ওই পার্লামেন্ট মেম্বার তো এটা বলেনি যে আমার নিজের চোখে দেখেছি জনাব তারেক রহমান সেই 6 বছর বয়সে 71 সালে বা 7 বছর বয়সে 71 সালে তিনি 20 জন বীর তরুণকে নিয়ে 5 জন রাজাকার হত্যা করেছে। এটা তো বলে না, এটা বললে তো আমাদের কিছু করা ছিল না। আমি মনে করি কি জনাব তারেক রহমানের এই বিষয়গুলি নিয়ে ভাবা উচিত। এই কথাগুলো বলে তাকে খেলো করা হচ্ছে, তাকে ছোট করা হচ্ছে। শুধু তাই নয়, শিশু মুক্তিযোদ্ধা, প্রথম নারী মুক্তিযুদ্ধ, এই কথাগুলো বলে প্রকারান্তরে তারা জেনে শুনে মুক্তিযুদ্ধটাকে হাস্যকর পরিণত করতে চাচ্ছে। এটাও তাদের একটা গেম প্ল্যান হতে পারে। হ্যাঁ, সেটাই। আজকে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর জামিন হয়েছে। গত 5 দিন 6 দিন আগে ওনাকে অ্যারেস্ট করেছিল, আজকে জামিন হয়েছে। অ্যারেস্ট হওয়া, জামিন পাওয়া, সেনা হেফাজতে থাকা, আবার আপনার সংসদের যখন সংসদ সদস্যরা শপথ নিবেন তখন ওনাকে খুঁজে না পাওয়া, সবটা বিষয় নিয়ে আপনার কাছে কি মনে হয়? কোনো নাটক? না, তাকে খুঁজে না পাওয়া এটা তো অবশ্যই নাটকের একটা পার্ট। যেমন ধরেন আমরা প্রথমে দেখলাম বলা হলো যে সালমান এফ রহমান এবং আনিসুল হক নদী পথে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার। তো এগুলো এই মানে দুর্বল স্ক্রিপ্টের নাটকগুলো এখন মানুষ বুঝে। শিরিন শারমিন চৌধুরীর বিষয়টা সেরকম। কিন্তু আমার কথা হচ্ছে কি, শিরিন শারমিন চৌধুরী তো শুধু বাংলাদেশের স্পিকার ছিলেন না পার্লামেন্টের, তিনি পার্লামেন্টারি ইউনিয়নে, ইউরোপিয়ান পার্লামেন্টারি ইউনিয়নের স্পিকার ছিলেন। তার স্ট্যাটাস, তার লেভেলটা ছিল ওই মর্যাদায়। এবং আপনি দেখেছেন তাকে গ্রেপ্তারের পরে ইউরোপিয়ান কমিউনিটি সহ বিশ্বের অনেকগুলো জায়গা থেকে প্রচন্ডভাবে কনসার্ন প্রকাশ করা হয়েছে। হ্যাঁ, কনসার্ন প্রকাশ করা হয়েছে, যেটি আলটিমেটলি বিএনপির জন্য, আমি মনে করি বিএনপির রাজনীতির জন্য এটা কোনো ভালো কিছু হয়নি। তবু তারা যেটা বুঝতে পেরে যদি তাকে মুক্তি দিয়ে থাকে, আমি তাদেরকে এটার জন্য ধন্যবাদ দিতে কার্পণ্য করবো না। তবে এই কালচারটা তাদের শুরু করা উচিত। এই যে আপনার জনাব সাদী সাহেব বলেছেন যে মব কালচার বন্ধ হয়ে যাবে,
এবং উনি এটাও বলেছিলেন যে 5ই আগস্টের পরে মামলাগুলো হয়েছে সেগুলো নিয়ে প্রয়োজনে পর্যালোচনা করা হবে। অর্থাৎ আপনি একজন ইউনিভার্সিটির ভিসির বিরুদ্ধে আপনি কি দিলেন? হত্যা মামলা। একজন ব্যবসায়ীর বিরুদ্ধে দিলেন হত্যা মামলা। বিচারপতিদের বিরুদ্ধে হত্যা মামলা। শিরিন জামিন চৌধুরীর বিরুদ্ধে হত্যা মামলা। কিন্তু আপনি যদি একজন রাজনীতি কর্মী হিসাবে সামগ্রিকভাবে চিন্তা করেন, এই হত্যা মামলাগুলোতে কিন্তু আলটিমেটলি রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেন বলছি রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে? রাষ্ট্র পরিচালনা করার জন্য অবভিয়াসলি আপনাকে রাজনীতিবিদ দরকার। এই রাজনীতিবিদ না থাকলে রাষ্ট্র পরিচালিত হবে না। রাজনীতিবিদদের এইভাবে চরিত্র হনন, এগুলো কিন্তু ডিপলিটিক্যালাইজেশন যারা করে, আমাদের তথাকথিত সুশীল, তথাকথিত দুটি পত্রিকা, এগুলো তাদের গেম প্ল্যান। তো এখানে আমরা জানি না যে পলিটিশিয়ানরা কেন এখানে মানে ফাঁদে বারবার পা দিচ্ছে। এটা যেমন আমি দেখলাম আওয়ামী লীগ নিষিদ্ধ করার পরে এখানে বাংলাদেশের বেশ কয়েকজন বরেণ্য ব্যক্তি যারা আওয়ামী লীগের মানে প্রচন্ড সমালোচক, তারাও দেখলাম ভেরি মাচ কনসার্ন যে না, এটা একটা শুভ প্রক্রিয়া। অনেকে এমনটিও বলেছেন, বিএনপি একজন সাংবাদিক, এটার মাধ্যমে বিএনপি পথ দেখিয়ে দিল ভবিষ্যতে আরো রাজনৈতিক দল নিষিদ্ধ করার। অথচ বিএনপির সামনে একদম সুযোগ ছিল, যেহেতু তারা ডে ওয়ান থেকে বলে এসেছিল যে আমরা রাজনৈতিক দল নিষিদ্ধকরণে বিশ্বাস করি না। তাহলে এই অধ্যাদেশ যদি তারা পার্লামেন্টে আলোচনা না আনতেন, 30 দিন পর অটোমেটিকলি বাতিল হয়ে যেত। কিন্তু তারা বুঝিয়ে দিলেন যে না, আমরা প্রতিহিংসার রাজনীতি করব। আপনি প্রতিহিংসার কোন লেভেল? অনেকে বলে আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করেছে। জনাব রাশেদ, আমি খুব বিনয়ের সাথে বলি, আমরা রাজনীতি করি। রাজনীতি করলে যদিও আমি ব্যক্তিগতভাবে সেটা অনেক সময় এটা সেটা উল্টাপাল্টা মিথ্যা মামলা হয়, কিন্তু আপনি বিরোধী দলের প্রধানকে গ্রেনেড মেরে হত্যা করতে চাইবেন, তারপর আবার পার্লামেন্টে গিয়ে বলবেন ওনাকে আবার খুন করবে কে? দেখেন নিজে ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গিয়েছিল কিনা, কি উপহাস! 24 জন মানুষ মারা গেল সেদিন, আইবুর রহমান সহ। এতগুলো মৃত্যুর কোন অনুসূচনা নেই। 2 শতাধিক শিশু মারা যাচ্ছে হামে, কোনো অনুসূচনা নাই, কোনো পদক্ষেপ নেই। সড়ক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে, প্রতিদিন মারা যাচ্ছে। মারা তো যাবেই। আপনি যদি তেল নেওয়ার জন্য গাড়িতে লাইনে থাকতে হয় সারা রাত, সকালবেলা সে গাড়ি চালাবে কি করে ড্রাইভার? কোনো অনুসূচনা নেই। আওয়ামী লীগ মারো আর ইন্ডেমনিটি দাও, খুনিদেরকে বাঁচাও। আওয়ামী লীগ মারো, খুনিদের বাঁচাও। আওয়ামী লীগ মারো, মব সম্রাটদের বাঁচাও। এই প্রবণতা, আমি দোয়া করা ছাড়া কিছু নেই, মানে সবার মাথায় এই সুবুদ্ধিটা আসুক। আপনি বিএনপি নেতাদের জিজ্ঞেস করেন, ওরা মনে অজান্তে বিবেক জাগ্রত, ওরা বলবে যে এটা ঠিক না, এটা ঠিক হচ্ছে না। এটা একটা চরম আত্মহননের প্রয়াস, জাতিকে ধ্বংস করার প্রয়াস। আজকে আমরা কল্পনা করতে পেরেছি, আমরা তো ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম, আমাদেরকে তো যারা পড়াতেন আমরা তাদের রাজনৈতিক পরিচয় জানতাম। আমরা তো কোনোদিন ক্ষমতা আসার পরে এই শিক্ষকদের দিকে তাকিয়ে কথা বলিনি। আজকে শিক্ষককে পিস্তল ঠেকিয়ে বলা হচ্ছে রিজাইন কর, হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে, সহ্য করতে পারছে না, নিতে পারছে না। কোন প্রতিকার আছে? তাদের মুখের ভাষা, মানে আমরা কোথায় এসে পৌঁছি? অশালীন অশ্লীল গালিগুলো, যেগুলো আপনাকে কেউ টাকা দিলেও আপনি বলতে পারবেন না, সে অশ্লীল গালিগুলো এই জঙ্গি শাবকরা নির্দ্বিধায় উচ্চারণ করছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথাকথিত একজন নষ্ট শিক্ষিকা সেটাকে এন্ডোর্স করছে যে এটা খারাপ কিছু নয়, এটা জেনজির ভাষা। জনাব রাশেদ, একটা কথা বলিস, খারাপ লাগবে। বিয়ের পরে বাসরাতে কি করে সবাই জানে, এবং সেটা আইন সিদ্ধ, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সামাজিক দৃষ্টিকোণ থেকে সবভাবেই এটা করার জন্য বিয়েটা করা হয়। এই জন্য কি এটা সবার সামনে করে মানুষ? সেটাই সত্য। আপনার একটা পেপার কাটিং দেখাই ভাই, এই যে পর্দার আড়ালে $32 কোটি হাসিনাকে সরাতে মার্কিন অর্থায়নের দাবি সিএনবি নিউজের, আমেরিকান সিএসবি নিউজ, হ্যাঁ এটা আমি পড়েছি। হ্যাঁ,
এখন এতদিন যখন আওয়ামী লীগ বলছে যে ডিপ স্টেটের খেলা, তো অনেকে বলছে গণ আন্দোলন, এবং আমি গত 5 দিন আগে তো একজনও বলছে যে এই 71-এর স্বাধীনতা যুদ্ধ, পরে যায় 90-এর গণ আন্দোলন আর 24-এর আন্দোলন। এক বিএনপি নেতা বলছে 24-এর আন্দোলন এত বড় ছিল, 91-90-এর আন্দোলনে এত বিধ্বংসী ছিল না। কিন্তু আমার যা মনে হয় যে 90-এর আন্দোলন তো তখন ফেসবুক ছিল না, তখন 32টা টিভি চ্যানেলও ছিল না, আর 1000 পত্রিকাও ছিল না যে সবাই জানবো। তখন আমরা বিবিসি শুনতাম, ভয়েস অফ বাংলা 7:30টায় আর 8:30টায়। এটা আপনার তো আরো ভালো মনে আছে আমাদের চেয়ে। আর এখন এসে তো অনেক হাজার হাজার ফেসবুক লাইভ টিভি চলে। এগুলো সত্য। এতদিন তো আপনারা যখন বলছে তখন মানুষ বলতে ধর এটা আওয়ামী লীগের খেলা। তো আজকে যখন আমেরিকান পত্রিকা বলে বা ডোনাল্ড ট্রাম্প যখন বলে যে $29 মিলিয়ন, এখন বাঙালি কি বলবে? বা এখন আমি বলি, এখানে তো আপনি পত্রিকাটা আজকে আসলো, আপনার এই যে জঙ্গি মাস্টার মাইন্ডের আরেকজন জঙ্গি শাবক আসিফ মাহমুদ, সে তো বলেছে যে ডিপ স্টেট থেকে আমাদেরকে 5 বছর থাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। তা আমি এটা পড়ার পরে আমি ফেসবুকে লিখেছিলাম, এরপরেও কি আপনারা বলবেন এটা গণ অভ্যুত্থান, এটা গণ আন্দোলন? এবং এই যে জনগণ কি বলে আপনি বলছেন না, জনগণের বড় একটি অংশ যারা 5ই আগস্টের আগে নানাবিধ কারণে, কেউ ইমোশনালি, এই যে তারা এআই জেনারেট করে একটা পেজ খুলেছিল, সেখানে বলা হচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যা চলছে, বলা হচ্ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ আওয়ামী লীগ গণহত্যা শুরু করেছে। অথচ গণহত্যা দূরে থাক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন 1 ফোঁটা রক্ত ঝরেনি। বরঞ্চ রক্ত যেন না ঝরে, আমি দায়িত্ব নিয়ে বলছি রাশেদ, আমি আগেও কথাটা বলেছি, বঙ্গবন্ধু কন্যার কাছে যখন গোয়েন্দা তথ্য এলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা লাশ ফেলতে চায়, তিনি কোন মিডিয়ার মাধ্যমে না, তিনি ডিরেক্ট ছাত্রলীগের প্রেসিডেন্ট সাদ্দাম এবং সেক্রেটারি ইনানকে ফোন করে বলেছে তোমরা ক্যাম্পাস ছেড়ে দাও, ওরা রক্তপাত ঘটাবে। উনি যদি রক্তপাত করে ক্ষমতায় থাকতে চাইতেন, তাহলে এই খবর তার কাছে পৌঁছার পরে তিনি তাদেরকে বলতেন যে ওরা আঘাত করবে, তোমরা পাল্টা আঘাতের প্রস্তুতি নাও। উনি ক্যাম্পাস ছেড়ে দেওয়ার কথা বলতেন না। উনি যদি রক্তপাত চাইতেন, উনি যদি খুন চাইতেন, আপনার এত দরকার নাই তো। 2টা প্রসঙ্গ বাংলাদেশের মানুষকে, 2টা হত্যাকাণ্ড সবচেয়ে বেশি কাঁদিয়েছে, 2-3টা, আবু সাইদ, মুগ্ধ আর শিশুটা। এখন আবু সাইদের ময়নাতদন্তের রিপোর্ট কি? আপনি দাবি করছেন আপনি অলরেডি 2টা পুলিশকে ফাঁসি দিয়ে দিচ্ছেন, কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট হচ্ছে তাকে মাথার পেছনে আঘাত হয়েছে, সে আঘাতে রক্তজনিত কারণে মৃত্যু হয়েছে, রক্তক্ষরণের কারণে মৃত্যু হয়েছে। মুগ্ধ, আচ্ছা মুগ্ধের কবরটা কোথায়? আজকে 2 বছর হয়ে গেল। মব কিং, জালিয়াত সম্রাট, ওই জনাব বদির রহমানের ভাষায় মানি লাভার, পাওয়ার লাভার, এই খুনি ইউনূস মানব জাতির কলঙ্ক, সে আবু সাইদের কবর জিয়ারত করতে যায়, মুগ্ধের কবরে যায় না কেন? মুগ্ধ কই, কবর কোথায়? এগুলো মানুষের কাছে এখন দিন দিন দিনের আলোর মতো স্পষ্ট হচ্ছে। সেই কারণেই আপনি দেখবেন ওই 5ই আগস্টের আগ পর্যন্ত এবং পরেও আমাদের সেলিব্রিটি, আমাদের সিভিল সোসাইটির একটা অংশ, শিক্ষিত একটা অংশ, স্টুডেন্টদের একটা বড় অংশ, যারা এই তাদের প্রতারণার ফাঁদে পড়ে আন্দোলনে এসেছিল, তারা অধিকাংশই আজকে আত্মগ্লানিতে ভুগছে। তারা বলছে এই জন্য তো আমরা আন্দোলন করি নাই। এখন তো দেখতে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে, আমাদের সাথে ব্ল্যাকমেলিং করা হয়েছে, এবং আবার যারা আহত হয়েছে তারাও আজকে এই জঙ্গি শাবকদেরকে, লুটেরাদেরকে, যারা শুধু ক্ষমতা থেকে তার এপিএসসি 300 কোটি কামিয়েছে 3 মাসে, তাদেরকে ধাওয়া করছে। জাতীয় সংসদে তাদের ধাওয়া করেছে, জাতীয় সংসদে। এবং আপনি দেখেছেন যে এই প্রথম আমার মনে হয় বাংলাদেশের স্বাধীনতার পরে জাতীয় সংসদেও এই মবেস্টারদেরকে, মব সন্ত্রাসীদেরকে বাঁচানোর জন্য পুলিশকে হস্তক্ষেপ করতে হয়েছে। কার হাত থেকে? আওয়ামী লীগের হাত থেকে না, জনগণের হাত থেকে না। তাদের ডাকে সাড়া দিয়ে যারা আন্দোলন ছিল, যারা শরীরে টানা অঙ্গ হারিয়েছে, প্রতারিত হয়েছে, এবং গুলিও তারাই করেছে। এবং আপনি দেখুন এই গুলির কথা বলার কারণে ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব ওভারনাইট তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।
তো এগুলো আমেরিকার পত্রিকায় কেন? এগুলো তো যারা এই ঘটনায় সম্পৃক্ত, এর আগে তো ডোনাল্ড ট্রাম্প নিজে, আপনি যেটা বলুন, নিজে বলেছেন যে আমার $29 মিলিয়ন কোথায়, কে কাকে দেওয়া হলো। আর তারা তো স্পষ্ট বলছে যে আপনার এই আসিফের এই স্বীকারোক্তির পরে যে, এবং একই কথা কিন্তু আবার নাহিদ সাহেবও বলেছেন, নাহিদ সাহেব বলেছেন যে কি একটা নাম আছে না, নষ্ট নাম কি একটা, আইকন টাইকন, আমি নামগুলো মুখে আনলে আমার পবিত্রতা নষ্ট হবে, মারা গেল নিজেদের মধ্যে, বলছে ওকে ডিপ স্টেট বাড়িয়েছে। হাদি হাদি এইগুলো মুখে আনেন নাই, নামগুলো মুখে আনা ঠিক না। হ্যাঁ, আমাদের সময় খুব কম ভাইয়া, আমি লাস্ট একটা প্রশ্ন করবো, তার আগে আপনার এই প্রশ্নটা একটা বলি। সবচেয়ে অবাক বিষয়, গত 4 দিন আগে কালের কণ্ঠের একটা লাইভ প্রোগ্রাম চলে, সেখানে মঞ্জুর আলম পান্না, সবাই চিনেন যে সাংবাদিক, উনি জেলেও ছিলেন, তো উনি ওখানে বললেন, এবং এটা পরে দেখলাম যে আপনার বাম করেন প্রিন্স, রুইন প্রিন্স, উনিও স্বীকার করে নিলেন। মানে উনি বললেন যে ভাই 24-এর 5ই আগস্টের আগে আমি, উনি নিজে বললেন আমি মঞ্জুরুল আলম পান্না এত বছর সাংবাদিকতা করি, আমি নিজেও বুঝি না, আমিও বায়াসড হয়ে গেছিলাম, আমিও না বুঝে আন্দোলনে গেছিলাম, কিন্তু এখন আমি বলবো যে আন্দোলন পুরোটা বায়াস ছিল, এটা আসলে পতন আন্দোলন না, এটা ছিল ডিপ স্টেটের খেলা। এবং রুহিন ভাই নিজেও তখন স্বীকার করলেন যে হ্যাঁ ভাই আমরা বুঝি নাই। এই যে বুঝছে না, যারা বুঝে, আগে বুঝে না এখন বুঝতেছে, তাদেরকে কি আমরা ছুঁড়ে ফেলে দিতে পারবো কিনা? অফকোর্স নট, অফকোর্স নট। আমি তো মনে করি ওয়েলকাম করা উচিত, কারণ আমি বলি আমরা মানুষ তো ভাই, আপনি পৃথিবীতে এমন একজন মানুষ পাবেন না যে নির্ভুল। মানুষ যখনই নিজেকে নির্ভুল দাবি করে তখন তার পতন অনিবার্য হয়ে যায়। এই যে উপলব্ধি করতে পারা, এর প্রসঙ্গে পার্লামেন্টে বঙ্গবন্ধু বলেছিলেন, মাননীয় স্পিকার, আমি ফেরেশতাও নই, শয়তানও নই, আমি মানুষ, মানুষ মাত্রই ভুল হয়, ভুল করা দোষের নয়, ভুল অস্বীকার করা বাহাদুরি নয়, বরং ভুল স্বীকার করে সেটা রেকটিফাই করাই বাহাদুরি। সো যারা নিজেদের এই ভুল বুঝতে পারছেন, আমি তাদেরকে সাধুবাদ জানাই এবং মনে করি আসুন সবাই মিলে এই ভুল সংশোধনের মাধ্যমে বাংলাদেশটাকে যে পূর্ব পাকিস্তান বানানোর যে ভয়ঙ্কর খেলা, সেই খেলা থেকে আমরা রক্ষা করি। এই দেশটি আমাদের, এই দেশ আপনাদের সকলের, এই দেশ কখনো পাকি বীর্যদের নয়। 71-এর 16 ডিসেম্বর যেমন তাদের কপালে পরাজয়ের কলঙ্ক তিলক অঙ্কিত হয়েছিল, আমি এশিওর করছি আসন ঐক্যবদ্ধ হই আবারও তাদেরকে সেই পরাজয়ের কলঙ্কের কালিমা মেখেই বিদায় নিতে হবে বাঙালি বীরের জাতি। এবং আপনি খুব শর্টে যদি বলেন, কারণ আমার একদম সময় শেষ, আপনি যদি শর্টে একটু বলেন এই মুহূর্তে আওয়ামী লীগের অবস্থানটা কি, এবং আমার যা ধারণা যে আওয়ামী লীগের মধ্যে মনে হয় যেন একটা লিডারশিপ ভ্যাকুয়াম তৈরি হয়েছে। লিডারশিপের ভ্যাকুয়াম তৈরি হয়েছে, এটা আমি অস্বীকার করার কোনো জায়গা নেই। এটা আসলে আবার একই সাথে এত বড় বিপর্যয়, এটাও কিন্তু অভূতপূর্ব। 75-এর পরে একটা বড় বিপর্যয় ছিল, বঙ্গবন্ধু সপরিবারে বঙ্গবন্ধু নাই, কিন্তু তখন এরকম হয়নি। আপনার একদম গ্রাম পর্যায়ের গ্রামের লেভেলের একজন আওয়ামী লীগের সমর্থকের বাড়িতে আগুন দেওয়া হয়নি, এবং 4 বছর রাজনীতি থেকে দূরে থাকা, বিদেশে থাকা একজন কর্মী দেশে এসছে, তাকে খুঁজে না পেয়ে ঘরের বাড়ির তালা লাগিয়ে তার মা এবং চাচিকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়নি। হ্যাঁ, এরকম মব হয়নি। ইভেন আপনি যদি 71 সালের কথা বলি, 71-এ মুক্তিযোদ্ধারা এত বড় একটা বিজয় লাভ করার পরেও খানে সবুর অথবা ফজল কাদের চৌধুরী অথবা শাহ আজিজ, এদের কারো বাড়িতে আগুন দেওয়া হয়, তাদের গ্রেপ্তার করা হয়েছিল। তো এই অভাবিতপূর্ব বিষয়টাতে অনেকেই বড় একটা অংশ আসলে এত নার্ভাস, এত হতবিহ্বল হয়ে পড়েছিল। যদিও বা হতবিহ্বল হওয়া, নার্ভাস হওয়াটা লিডারশিপের একটা অযোগ্যতার একটা অংশ, যোগ্যতা নয়। কিন্তু একই সাথে আওয়ামী লীগের কয়জন নেতা দেশের বাইরে, সব মিলিয়ে আপনি কেন্দ্রীয় কমিটি, পার্লামেন্ট মেম্বার আর যদি মন্ত্রী ধরেন 50 জন দেশের বাইরে পাবেন না। 300 জনের বেশি তো কারাগারে আছে, মানে জেলার নেতা, কেন্দ্রীয় নেতা, পার্লামেন্ট মেম্বার 300 জনের বেশি এখনো কারাগারে। এবং কারাগারে আপনি দেখেছেন যে একজন বর্ষের নেতা জনাব নুরুল মজিদ হুমায়ুন ভাই, তিনি মারা যাবার পরও তাকে হাত করা পড়া হয়েছিল, এমন এইরকম অমানবিক বর্বরতা আমরা দেখেছি। তো এই অবস্থায় এইটা
এই সংকটটা আমাদেরকে মোকাবেলা করতে হয়েছে। বাট আপনি দেখতে পাচ্ছেন দিন যতই যাচ্ছে সেই সংকট থেকে নেতৃত্ব বেরিয়ে আসছে। কর্মীরা তো আরো আগের থেকেই, কর্মীরা তো এই জায়গায় পথ প্রদর্শকের ভূমিকা আছে, কর্মীরা এই জায়গায় একেবারে জেনুইন ভাবে ওরা ভ্যানগার্ডের ভূমিকা আছে। তো সুতরাং যে দল এরকম কর্মী থাকে সে দল নেতৃত্ব সংগঠন করবে না। প্রয়োজনে অনেক বড় নেতা আমরা বাদ যেতে পারি, ওখান থেকে লিডারশিপ বিল্ড আপ হবে, আওয়ামী লীগ ঢুকে দাঁড়াবে, আমার এটি নিয়ে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ আমিন ভাই, আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা প্রায় 55,000 দর্শক আমাদের আজকের এই লাইভটি দেখেছেন। তো আপনাদের সকলকে আমি আবারও আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের লাইভটি দেখার জন্য। আমিন ভাই, আপনারও সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। সম্মানিত দর্শকদের প্রতি আমারও শ্রদ্ধা এবং আপনার প্রতি শুভেচ্ছা, ভালো থাকবেন। সুতরাং আমরা আগামীকাল হয়তো আরেক পর্ব নিয়ে আসবো। আমিন ভাই, আমাদের অনেক দর্শক কিন্তু একটা কথা বলছেন বারবার, আমাদের একটা প্রোগ্রাম চলে তৃণমূলের সাথে, তৃণমূল কর্মীরা আসে আপনাদের প্রশ্ন করে, ওদিন আমার কোনো কথা থাকে না, তৃণমূল ওই রকম একটা প্রোগ্রামে আপনাকে ডাকার জন্য বলতেছে। যদি কখনো সময় দেন আমরা আপনাকে নিয়ে আসবো। অবশ্যই যাবো, আমি এই সপ্তাহে পারবো না, 3-4 দিন পরে আমি যাবো অবশ্যই। এরপরও আপনাকে থেকে গত একটা ভিডিওতে বলেছিলাম যে নিষেধাজ্ঞার পরে সপ্তাহখানেক ভিতরে অনেক কিছুই ঘটবে, অনেক কিছুই দেখতে পারবেন, যার হয়তো সামান্য সামান্য দেখতে পাচ্ছেন, যে 100% এখনো দেখতে পারেন নেই। তো এটা হচ্ছে কি জানেন, রাজনীতি, জিওপলিটিক্স বা যাই বলেন, কোনো কিছুই সময়, ঘন্টা, সেকেন্ড, মিনিট ধরে আসে না। যেটা এক সপ্তাহ বলবো সেটা হয়তো 1 মাস লাগবে, যেটা 1 মাস বলবো ওটা হয়তো 5 বছর 10 বছরও লাগে। এই হচ্ছে যে কাহিনী। তো এখন এরপরে আপনি দেখেন যে ইরান, ইসরায়েল, এদের যুদ্ধ মুদ্ধ এই সে এগুলো নিয়ে আসলে সব প্রেডিক্ট করা সম্ভব না। এরপর আমরা প্রেডিক্ট করি কিছু 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 ডট মিলানোর চেষ্টা করি, নিজস্ব চিন্তা চেতনা বা আমাদের চিন্তায় কি আছে সেটা আপনাদের বলার যেমন চেষ্টা করি, সেই রকমই সব লাগাই। এরপরও তো সর্বোচ্চ সিদ্ধান্ত নেওয়ার অধিকার বা ক্ষমতা সেটা আমাদের নেত্রীর, কারণ নেত্রীর বাহিরে কোনো কথা নেই। এরপর আমরা হয়তো কিছু কথা হয়তো বলতে চাই বা ডট বিলাইতে চাই, সেইগুলো সব নেত্রীর কথা না, কারণ সর্বোচ্চ সিদ্ধান্তের মালিক নেত্রী। সেই হিসাবে যেমন আজকে যেটা বললাম যে রিয়েক্টিভ করার মধ্যে আপনারা সকলে জানেন যে শিরিন শারমিন চৌধুরীকে সপ্তাহখানেক আগে গ্রেপ্তার করেছিল বিভিন্ন মিথ্যা মামলায়, আজকে ওনাকে আবার জামিন দিয়েছে। এরপরে আপনার যেমন সাবের হোসেন চৌধুরী, উনি দীর্ঘ প্রায় 15 বছর যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিলেন তখনও ওনার কোনো নামগন্ধই ছিল না। ওই ব্যক্তিকে অনেকগুলো মামলা দিয়েছিলেন এবং সেই মামলা থেকে উনি জামিন পেয়ে এখন ঘরেই আছেন, চুপচাপ, কোনো কথা বলছেন না। এই যখন অবস্থা, তখন আবার বিএনপি থেকে দাবি করা হচ্ছে যে না, আওয়ামী লীগ ফিরে আসতে পারবে, আইনে যাইতে হবে, ওই করতে হবে, সেই করতে হবে, শেখ হাসিনা বিহীন আসতে হবে, অমুক তমুক। মনে হয় যেন আওয়ামী লীগটা কে চালাবে আর চালাবে না সেইটার দায় দায়িত্ব বিএনপি নিছে। এটা আওয়ামী লীগ দল, আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগ না, এটা বিএনপি করে। আওয়ামী লীগ আমলে কখনো বলে নাই কিন্তু খালেদা জিয়া বা তারেক জিয়া থাকতে পারবে না, বিএনপি অন্য কাউরে দিয়া চালাইতে হবে, এরকম ছিল না, বা বলছে বলে আমার মনে পড়ে না। তো যে কারণে বললাম যে রিয়েক্টিভ কারণটা এই জন্যই যে দেখেন এই যে আমাদের সাবেক স্পিকার শিরিন শারমিনকে যখন অ্যারেস্ট করে তখন শুধু বাংলাদেশের মানুষ না, সারা পৃথিবীর অনেক, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে অনেক জায়গা থেকে এটা প্রতিবাদ জানিয়েছে। কারণ উনি শুধু আমাদের দেশের স্পিকার ছিলেন না, উনি ইউরোপিয়ান ইউনিয়নের একটা মহিলা শাখা আছে ওইটার স্পিকার ছিলেন শিরিন শারমিন চৌধুরী, যার কারণে প্রতিবাদ প্রচুর হয়েছে। এই কারণে ওনাকে হয়তো শুভবুদ্ধির উদয় হয়েছে, ছেড়ে দিতে পারে। আর আমার যেটা মনে হচ্ছে, এটা আমার ব্যক্তিগত মতামত, এটা আপনাদের কাছে এমনও হতে পারে যে যেমন আপনার 75-এ 15ই আগস্টের পরে যেমন আপনার জোহরা তাজউদ্দিন কে দিয়ে আওয়ামী লীগকে রিয়েক্টিভ করিয়ে সচল করা হয়েছিল, এরপরে 1/11-এর সময় আমাদের জিল্লুর রহমান সাহেবকে দিয়ে করা হয়েছে, তেমনি কি শিরিন শারমিন চৌধুরী এবং সাবের হোসেন চৌধুরী সহ অন্যান্য পরিচ্ছন্ন অনেক নেতা আছেন বাংলাদেশ আওয়ামী লীগে, যারা আছেন তাদেরকে দিয়ে করানোর কোনো চিন্তা ভাবনা করছেন কিনা, বা আপনার আওয়ামী লীগের
থার্ড ফোর্থ ফিফথ গ্রেডের নেতা। গ্রেড বলতে আবার আপনি এটা বুঝেন না যে, বললেন না যে একদম গ্রেড মানে ফেল গ্রেড, ওইটা না। থার্ড মানে যেমন ধরেন প্রথম লাইন আছে হাইকোর্ট, সেকেন্ড লাইন আছে একটু কম হাইকোর্ট, থার্ড লাইন আরেকটু কম, ফোর্থ লাইন ওর একটু কম, ফিফথ লাইন আরেকটু কম। মানে ওরা সকলেরই যোগ্যতা আছে, কিন্তু ওনারা এখনো জায়গার সুযোগের অভাবে হয়তো উপরে আসতে পারেনি। সেই ধরনের লোকজনগুলোকে নিয়ে মাঠের কর্মী, তৃণমূল জনপ্রিয়তা আছে প্রচন্ড। এই ধরনের নেতা কর্মীদেরকে নিয়ে কি আওয়ামী লীগ রিঅ্যাক্টিভ হচ্ছে কিনা সেটা একটু চিন্তা করে দেখতে পারেন। কারণ আওয়ামী লীগ তো অ্যাক্টিভ আছেই, তবে এটাকে সম্পূর্ণ সচল করার জন্য বা মাঠে ফিরিয়ে আনার জন্য একটা টেকনিক হতে পারে কিনা, এই বিষয়গুলো আসলে চিন্তা করে আমি চিন্তা করলাম যে শিরীন শারমিন চৌধুরী জামিন পেয়ে গেলেন আজকে। ওনার প্রচন্ড একটা সম্মান আছে ওয়ার্ল্ড ওয়াইড। এটা কোনো গ্রুপিং নাই, কোনো বিশাল রাজনৈতিক নেত্রীও না, কিন্তু ওনাকে কি সামনের সারিতে নিয়ে আসা হচ্ছে কিনা, সাবের হোসেন চৌধুরীদের মতন এই ধরনের কিছু নেতাকে কি সামনের সারিতে আনা হচ্ছে কিনা, আবার আওয়ামী লীগের যেসব হার্ডকোর নেতা আছেন টোটাল 100-200 তো দেশের বাইরে আছেন, বাকি সবাই আছেন, ওনাদেরকে যাতে নিরাপদে এই মুহূর্তে রাখা যায়। কারণ হচ্ছে যে যার নামই প্রকাশ করাবে, যারই দায়িত্ব দেবে, সেই আবার জেলে যাবে। তো ওনাদেরকে আপাতত নিরাপদে রেখে, যাদের বিরুদ্ধে কোনো এলিগেশন এই মুহূর্তে নাই বা ভদ্র হিসেবে পরিচিত, ওনাদেরকে সামনে এনে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে কিনা এগুলো একটু ভেবে দেখতে পারেন। এবং এইভাবে করলে আমার মনে হয় যেন অনেকটুকু ভালো হবে এবং অনেক সুবিধা পেতে পারে আওয়ামী লীগ। তো এরপরও আওয়ামী লীগ কি করবে, আসলে আওয়ামী লীগ কিভাবে চলবে, দল কিভাবে চলবে, এইটার সিদ্ধান্ত নেওয়া দায়িত্ব একমাত্র জননেত্রী শেখ হাসিনার। উনি যদি মনে করেন যে হ্যাঁ এদেরকে দিয়ে আমরা দল সামনে নিয়ে যাব, সেটাও ওয়েল অ্যান্ড গুড, আমরা সবসময় ওনার পক্ষেই আছি। এখন অনেকে বলতাম যে শেখ হাসিনা জীবিত থাকতে উনি দেশে এসে দলের হাল ধরার মতন যে পরিস্থিতি, দেশের নিরাপত্তাই নেই। তার মানে কি জানেন, উনি যদি আজকে দেশে আসে হয়তো কালকে ওনার মেরে ফেলবে। কারণ সেনাবাহিনী যে বিট্রে করছে এটা আপনারা জানেন, পাবলিক মারবে না, ওনাকে সেনাবাহিনী মেরে ফেলবে। আইএস এর জঙ্গি গোষ্ঠী যারা আছে তারাই মেরে ফেলবে। এটা আপনার 21 আগস্টের গ্রেনেড হামলা থেকে শুরু করে বাকি 20-22 বারের মতো ওনাকে যে হত্যা চেষ্টা করা হয়েছে, সেই 88 সালে চট্টগ্রামও চেষ্টা করা হয়েছিল দুইবার, একবার 88-তে, একবার 89-তে, দুইবার, একবার 24শে জানুয়ারি আর একবার সম্ভবত 89 সালে কত এটা আমার মনে নেই, দুইবার ওখানেও করা ছিল প্রথম থেকে। তো এইসব কাণ্ড দেখার পরে এখন সকলেই চিন্তা করেন যে নেত্রী যদি দেশে ফিরে আসে এই মুহূর্তে, ওনাকে হত্যা করা একদম নর্মাল কাজ হয়ে দাঁড়াবে এই জঙ্গি গোষ্ঠীর। সুতরাং সেই জায়গায় উনি নিরাপদে থেকে যদি দলকে সবকিছু মিলে যদি রিঅ্যাক্টিভ করে এনাদেরকে দিয়ে, তাতে কোনো সমস্যা দেখি না। অনেকে হয়তো মনে করতেন যে না এরা কেন আরো অমুক নাই তমুক নাই, অমুক নেতা আছে তমুক ভাই আছে, তাদের চেয়ে এরকম নিরীহ গোবেচারা টাইপের কিছু দিয়ে যদি